আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2026 সালে গণিতের সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকে আমরা দেখব 7 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা তাহলে 7 নম্বর প্রশ্নটি কি আছে আমরা একটু দেখে নিই। একটি রম্বসের পরিসীমা 200 সেমি এবং একটি কর্ণ 80 সেমি। এখানে যে কথাটি বলা হয়েছে, দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হলে ক্ষেত্রফল 25√3 বা 25√3 বর্গমিটার বেড়ে যায়। প্রিয় সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের 16.1-এর যে প্রশ্নটি 5 নাম্বার প্রশ্ন উদাহরণ 4-এর কিন্তু এই প্রশ্নটা বারবার পরীক্ষায় কিন্তু আসে থাকে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ডের জন্য। তারপরে আমাদের যে পরে যে প্রশ্নটি আছে, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো, রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো, সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। তো আসলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করা কিন্তু একেবারে সহজ কাজ। আমাদের ক্লাসটা যদি দেখো একবার, তাহলে তোমাদের আর এই অধ্যায় থেকে তোমাদের কোনো জটিলতা থাকবে না। আমরা কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো কিন্তু সমাধান দিচ্ছি, আমরা আগামীতেও দিব। তবে অবশ্যই তোমাদের কিন্তু আমাদের পেজে কিন্তু তোমাদের চোখ রাখতে হবে। তাই অবশ্যই আমরা আমাদের এই ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কি ফলো দিয়ে রাখতে হবে। এবং যারা ইউটিউবে যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ারও দেবে কে কোথা থেকে দেখছো। এখন আসি 7-এর ক নাম্বার প্রশ্নটির উত্তর আমরা দেখতে চাচ্ছি। যে একটি বৃত্তচাপ, এখানে ক নাম্বার কিন্তু উদ্দীপক থেকে নয়, এখানে স্বতন্ত্র, এখানে প্রশ্ন থেকে প্রশ্নের উত্তরটা করতে হবে। তো ক নাম্বার এখানে যে কথাগুলো বলা আছে তার জন্য আমাদের বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ আমাদের তাহলে দেওয়া আছে, কি আছে আমরা যদি লিখি তাহলে দেওয়া। আগে সর্বপ্রথম আমাদের এখানে বের করতে হবে কি, সেটা আগে একটু দেখে নিই। যে আমাদের বের করতে হবে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। আবার যদি কও যে আমরা বৃত্তের চাপের দৈর্ঘ্য লিখবো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এ আর বি ধরতে পারো, যে চাপের দৈর্ঘ্য এ বি। তাহলে আমাদেরকে এ বির মান বা বৃত্তের অল্প পরিমাণ যখন দৈর্ঘ্য হয় তাকে বলা হয় আমাদের বৃত্তচাপ। আর যদি সম্পূর্ণ বৃত্ত হয় তখন কিন্তু আমরা যেটাকে বলি পরিধি। তাহলে সম্পূর্ণ অংশের যখন দৈর্ঘ্য বলবে তখন পরিধি হবে, আর অল্প পরিমাণ হলে আমরা সেই ক্ষেত্রে এর থেকে বি পর্যন্ত এরকম দূরত্ব বোঝাবো। তো যাই হোক, এখন আমরা তাহলে দেওয়া আছে লিখি আগে। কি দেওয়া আছে? উৎপন্ন কোণ, কেন্দ্র উৎপন্ন কোণ আমরা লিখতে পারি কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান কত? 60 ডিগ্রি। এবার আসি বৃত্তের ব্যাস। আমাদের কিন্তু ব্যাস দিয়ে কোনো কাজ নয়, আমাদের সূত্রতে কিন্তু ব্যাস বলে কোনো কথা নেই, এখানে ব্যাসার্ধ নেওয়া কাজ। তাহলে আমাদের ব্যাসার্ধ নিতে হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা লিখব একেবারে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ হচ্ছে কি, তাহলে আমাদের যে মানটা দেওয়া থাকবে তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পাবো। বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান সমান কত? 150/2 সেমি। আমরা একেবারে ব্যাসার্ধ নিয়ে কাজ করব, সেমি। তাহলে কত হবে? তাহলে কত হবে? 75 সেমি। এখন আসি আমরা এই 75 সেমি পেলাম। এখন আসি প্রিয় শিক্ষার্থীরা, চাপের দৈর্ঘ্য যে বের করব আমরা, এই চাপটা কিন্তু এটাও একটা দৈর্ঘ্য, এর থেকে বি পর্যন্ত। এই চাপটাকে আমরা এর থেকে বি পর্যন্ত, এটাকে আমরা চাপ বলবো। আর যদি এর থেকে সম্পূর্ণ বৃত্ত এটা ঘুরে আসে, যদি আমরা এরকমভাবে পুরো সম্পূর্ণ বৃত্তটা যদি ঘুরে আবার এতে আসি, তাহলে সেই ক্ষেত্রে হবে কিন্তু টোটাল যে দূরত্ব সেটাকে বলা হয় আমাদের পরিধি। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। কিন্তু একটা কথা হলো, আসলে কিন্তু এই 2πrও কিন্তু সঠিক নয়। কারণ কেন বলে, এর সাথেও কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে θ/360। এটাও কিন্তু আমাদের অরিজিনালি সূত্র পরিধি, অর্থাৎ বৃত্তের পরিধির পুরো সম্পূর্ণ বৃত্তের যখন পরিধি হবে 2πr θ/360। এখন কথা হলো কেন তাহলে আমরা 2πr লিখি? এটা আমাদের জানা বিষয়, অবশ্যই জানার বিষয় আছে কেন আমরা 2πr লিখি। এখন আসো, যখন আমাদের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে, একটা বৃত্তের কেন্দ্রে কিন্তু 360 ডিগ্রি কোণ থাকে।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যদি এর থেকে ঘুরে যদি আবার এতে ফিরে আসি তাহলে আমার কত ডিগ্রি ঘোরা হলো? 360। তখন থিটার মান কত হবে? তখন আমি যদি সম্পূর্ণ বৃত্তটা ঘুরি তখন 360 ভাগ 360 হবে। তখন এই 360-এর সাথে এই 360 কেটে যাওয়ার কারণে কিন্তু আসলে তখন সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য বা পরিধি, যখন আমরা বৃত্তের ক্ষেত্রে আমরা পরিধি বলি, দৈর্ঘ্য বলা যাবে, সমস্যা নেই, তখন হবে হচ্ছে 2πr। কেন বলে হচ্ছে 360-এর মধ্যে 360ই ঘোরা হয়েছে, যার কারণে 360-এর সাথে 360 কেটে যাওয়ার পরে 2πr থাকে। এই কারণে সম্পূর্ণ বৃত্তের যখন আমরা দৈর্ঘ্য বা পরিধি মাপি তখন 2πr লিখি। কিন্তু এর সাথেও কিন্তু কি আছে? থিটা ভাগ 360 কিন্তু আছে। এখন যখন আমরা চাপের দৈর্ঘ্য অল্প পরিমাণ যখন বের করবো তখন কিন্তু কোণ কিন্তু আর 360 হবে না, তখন এখান থেকে কোণ 60 ডিগ্রি বা 30 ডিগ্রি। তাহলে এর থেকে চাপ চাপ এইটুকু আমরা যখন দৈর্ঘ্য বের করব তখন কিন্তু আমার কি লিখতে হবে? তখন কিন্তু আমার এই থিটা ভাগ এর সাথে 360 লিখতেই হবে, কারণ থিটার মান কিন্তু আর 360 নয়, তখন থিটার মান যা থাকে সেটা কিন্তু লিখতে হয়। এখন এখানে একটা জিনিস হয়, তখন আবার কি হয়, আমরা থিটা, এখন কথা হলো সেই সূত্রটাকে আবার কিভাবে লেখা হয়েছে? তোমাদের বইয়ে কিন্তু এটাও লেখা নেই। কি লেখা আছে তোমাদের বইকে? আবার এই 2 দিয়ে 360 কাটলে হয় 180 ডিগ্রি। তোমাদের সূত্রটা আছে হচ্ছে পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। অরিজিনালি সূত্র 2πr থিটা ভাগ 360। যখন সম্পূর্ণ বৃত্ত হবে তখন 360 থাকবে না, অর্থাৎ তখন 2πr থাকবে। আর যখন অল্প পরিমাণ চাপের দৈর্ঘ্য বের করতে বলবে তখন কি হবে? পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। এটাও কিন্তু আমরা এটা লেখা কাটাকাটি করে তারপরে আমরা মান বসাতে পারি। 2πr থিটা ভাগ 360 লিখে আমরা কাটাকাটি করে পাই আর থিটা ভাগ 180 লিখলে কোনো সমস্যা নেই, তার মানে এই সূত্রটা লেখা যাবে। এখন আসি তাহলে আমাদের যেহেতু চাপের দৈর্ঘ্য বের করতে বলছে, তার চাপের দৈর্ঘ্য এখন আমরা তাহলে লিখব। তাহলে বৃত্তের চাপের দৈর্ঘ্য অতএব চাপের দৈর্ঘ্য লিখলেও হবে, বা বৃত্তের চাপের দৈর্ঘ্য অতএব বৃত্তের চাপের দৈর্ঘ্য সমান সমান কি হবে? যেটা আমরা একটু আগে দেখলাম 2πr থিটা ভাগ 360 ডিগ্রি। এখন আমরা যেহেতু মানগুলো কিন্তু আমার আছে ওখানে ওপরে আছে, তাহলে 2 দিয়ে কাটলে কত হয়? পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি। আমরা একটু কেটে ছোট করে নিলাম। এখন আমরা পায়ের মান কিন্তু নির্দিষ্ট 3.1416, 3.1416 গুণন আর এর মানে এখানে কিন্তু 75 বা 75, এবং থিটা ভাগ 360। থিটার মান কিন্তু আমাদের কত আছে? দেখো থিটার মান কিন্তু 60 ডিগ্রি আছে, তাহলে 60 ভাগ হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে দেখো অল্প পরিমাণ, এটা আবার হায়ার ম্যাথে এই একই জিনিসই, হায়ার ম্যাথে আবার কি করা আছে? এই অল্প একটু এর থেকে দূরত্ব চাপের দৈর্ঘ্যের সূত্র আবার একটু ভিন্ন। চাপের দৈর্ঘ্য হায়ার ম্যাথে আবার কি আছে? চাপের দৈর্ঘ্য সমান সমান আর থিটা। দেখো এটি আবার কি নাই, এই যে এখানে যেমন এটার সাথে বাড়তি কি ছিল, দেখো আর থিটা আছে, এই দুটো আছে। কি পাই আর থিটা ভাগ কত? 180। এখন জেনারেল ম্যাথে কিন্তু দেখো আমাদের এই পুরোটা আছে, কিন্তু হায়ার ম্যাথে যায় আবার এই দুটো আছে, তাহলে কোনটা নাই? পাই ভাগ 180 নাই। তাহলে সেই ক্ষেত্রে কি কেন নাই? বলে জেনারেল ম্যাথে এখানে সূত্রেই কোণগুলোকে রেডিয়ান করা আছে, আর হায়ার ম্যাথে আগে তোমাদের এই যে থিটার মানগুলোকে তোমাদের এই পাই ভাগে 180 দ্বারা গুণ করে রেডিয়ানে তৈরি করে নেওয়া হয়, যার কারণে সূত্রটা একটু জেনারেল ম্যাথের সাথে হায়ার ম্যাথের একটু ভিন্ন। মানে একই জিনিসই, এখানে সূত্রতে পাই ভাগ থিটার কাজ, পাই ভাগ 180-র কাজ, আর এখানে যায় তোমাদের ওপরে কাজ, হায়ার ম্যাথে যায় ওপরে কাজটা কোনটা রেডিয়ান করা হয়, আর এখানে সেই কোনটাকে এখানে সূত্রের মধ্যে রেডিয়ান করা হয়েছে, এই জন্য একটু ডিফারেন্স। তাহলে প্রিয় শিক্ষিত আমরা দেখে নিলাম। এখন আসি আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কত হয় একটু দেখি। আমার ক্যালকুলেটর একটু সমস্যা আছে, তোমরা একটু ক্যালকুলেশন, অর্থাৎ নিচেতে 180 আছে, ওপরে সবগুলো গুণ করে নিবা তোমরা। তাহলে কি আছে? 3.1416 গুণন 75 গুণন 75 গুণন 60 ইকুয়াল ভাগ আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি। এখানে চাপের দৈর্ঘ্য হচ্ছে আমাদের যে ভাগ করে যেটা আসলো 78.54, 78.54। এখানে চাপের দৈর্ঘ্য কিন্তু সেন্টিমিটারই হবে, কারণ এগুলো যে এককগুলো দেওয়া আছে যেহেতু দৈর্ঘ্য সবসময় সেমই হবে। ক্ষেত্রফল হয় বর্গ সেমি এবং
আয়তন হয় ঘন সেমি, আর বাকিগুলোতে সব সময় সেন্টিমিটার বা মিটার হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ক নাম্বার উত্তর কিন্তু দেখে নিলাম। এখন আসি আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। এটাই কিন্তু আমরা বুঝি না যে হায়ার ম্যাথে একটা হলো, জেনারেল ম্যাথে ওই সূত্রটা আবার একই রকম না হয়ে একটু আলাদা হলো কেন। আজকে কিন্তু সেটা তোমাদেরকে আবারও দেখে দিলাম। আর আগের ক্লাসেও কিন্তু আমরা অনেকটা ক্লাসে হয়তো এই বিষয় নিয়ে আলোচনা করেছি। সাথের আমরা খ নাম্বার লিখলাম। এখানে খ নাম্বার কিন্তু দেখো রম্বসটির ক্ষেত্রফল, তার মানে 1 নাম্বার উদ্দীপককে কিন্তু ধরেছে। একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে 200 সেমি। পরিসীমা বলতে আসলে কি বুঝি আমরা? রম্বস হোক আর ত্রিভুজ হোক আর চতুর্ভুজ হোক, যে কোনো কিছু হোক না কেন, পরিসীমা বলতে আসলে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফলকে বোঝানো হয়। আবার বৃত্তের ক্ষেত্রে কিন্তু ওই একই জিনিস, এটার ক্ষেত্রে নাম হচ্ছে পরিসীমা। পরিসীমা চতুর্ভুজ বা ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা, কিন্তু বৃত্তের ক্ষেত্রে ওই জিনিসটার নাম হচ্ছে, আবার পরিসীমার নামটাই হচ্ছে পরিধি। তাহলে এক একটার নামটা এক এক রকম ধারণ করেছে এক এক চিত্রের ক্ষেত্রে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা, চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমা, কিন্তু বৃত্তের ক্ষেত্রে আবার ওইটা হচ্ছে পরিধি। আবার আমরা যখন জমি মাপি তখন কিন্তু আমরা আবার সীমানার কথা বলে থাকি। তাহলে এই একই জিনিসই এক এক জায়গায় এক একটা নাম কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, এখানে রম্বসের কথা বলা আছে, তাহলে আমি একটু রম্বসটা একটু দাগায় নিই। 4টা বাহু সমান হবে। অ্যাকুরেট তো আসলে হাত দিয়ে দাগানো, তো অ্যাকুরেট নাও হতে পারে, সমস্যা নেই। আমরা ধরে নিব যে এই 4টা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। 4টা বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে যে চিত্রটা অঙ্কন করলাম আমরা, 4টা বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে আমরা সমান বলে বিবেচনা করলাম। যে এ বি সি ডি, এখানে 4টা বাহু আছে, রম্বসের 4টা বাহু। এখানে এ বি সি ডি, এখানে 4টা বাহুর দৈর্ঘ্য আমরা সমান মনে করলাম, এই বাহু প্রত্যেকটা বাহু সমান। তাহলে মনে করি এ বি সি ডি একটি রম্বস, যেখানে পরিসীমা দেওয়া আছে কত, এবং এসি দুইটি কর্ণ, একটা হচ্ছে এসি ও বিডি কর্ণ, দুইটি পরস্পর সমকোণে কিন্তু সমদ্বিখণ্ডিত করে রম্বসের। তাহলে সমকোণ, তাহলে রম্বসের যে কর্ণ দুটা যে ক্রসিং হবে, সেই যে জায়গাতে ক্রসিং হবে সেখানে কিন্তু তোমাদের এখানে যদি আমি পি ব্যবহার করি, তাহলে এখানে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এখন পি ব্যবহার করলে তাহলে এখানে 90 ডিগ্রি, এ পাশেও 90 ডিগ্রি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি উৎপন্ন হবে। এখানেও 90 ডিগ্রি প্রত্যেকটা চিত্রে, অর্থাৎ 4টা ত্রিভুজে কিন্তু সমকোণী ত্রিভুজ। 4টা কিন্তু এখানে যে 4টা ত্রিভুজ আছে প্রত্যেকটা কিন্তু সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, কারণ বলাই আছে তোমাদের শর্তে। তো যাই হোক, আমরা বলি মনে করি আমরা কমা দিলাম এ বি সি ডি একটি রম্বস, এসি ও বিডি কর্ণ দুইটি, এসি ও বিডি কর্ণ দুইটি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। পরস্পর এসি ও বিডি কর্ণ দুইটি পরস্পরকে পি বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এসি ও বিডি কর্ণ দুইটি পি বিন্দুতে কর্ণ দুইটি পি বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। পি বিন্দুতে কর্ণ দুইটি পি বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। এখন আসি, তাহলে আমরা এখন মানগুলো লিখতে পারবো। এখন আসি, দেখো তাহলে কি লিখতে পারবো। দেখো আমাদের এই যে পরিসীমা, রম্বসের পরিসীমা মানে কি, এখানে 4টা বাহুর যোগফল কিন্তু দেওয়া আছে, আর এই যে কর্ণ যেটা, সেটা কিন্তু যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা কোন কর্ণ, এটা 80টা বড় না ছোট সেটা কিন্তু আমরা জানি না, তবে আমরা ব্যবহার করব পরে যায়, যদি চেঞ্জ করা লাগে আমরা কর্ণটাকে আমরা চেঞ্জ করে দিব, অর্থাৎ মানটাকে আমরা পরিবর্তন করব। সেই কারণে আমরা ওই কর্ণের ক্ষেত্রে অক্ষরটা আগে লিখব না। যাই হোক, এসি ও বিডি কর্ণ দুইটি পি বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। এখন আসি, তাহলে কি হবে, এখন এখানে কিন্তু 4টা বাহুর দৈর্ঘ্য আছে, তাহলে 200 হচ্ছে 4টা বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা 1 বাহুর দৈর্ঘ্য কীভাবে পাবো? তাহলে রম্বসের 1টি বাহুর দৈর্ঘ্য, রম্বসের পরিসীমা কত? রম্বসের পরিসীমা দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে রম্বসের পরিসীমা
পরিসীমা সমান সমান 400 সেমি, 200 সেমি, 200 সেমি। অতএব রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য, অতএব কি তাহলে এবি সমান সমান আমরা এখন সিডি সমান সমান তাহলে একটা বাহু হবে, তাহলে অতএব আমরা লিখেছি এবি সমান সমান বিসি, বিসি সমান সমান সিডি সমান সমান এডি, এডি সমান সমান কী হবে, ওই 200কে আমরা 4 দ্বারা ভাগ করলে কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কত হবে, তাহলে 50 সেন্টিমিটার আমরা তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পাচ্ছি কত, 50 সেন্টিমিটার। এবার আসি কর্ণ, আমাদের কর্ণ এসি না অথবা বিডি, আমরা পরে বসে আমরা পরে দেখব এসি, আসলে এই কর্ণটা এসির মান না বিডির মান সেটা আমরা একটু পরে দেখব, আমরা বের করার পরে আমরা। তারপরে এখন আসি আমরা কর্ণ, একটি কর্ণের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য সমান সমান জায়গায় রাখলাম, কর্ণের দৈর্ঘ্য সমান সমান 80 সেন্টিমিটার। তাহলে এই কর্ণটাকে, তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য যদি 80 সেন্টিমিটার হয়, এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এটা পেলাম 50, এটাও পেলাম 50, এটাও কিন্তু 50, এখন এটাও 50। আমরা একটু আগে ক্যালকুলেশন একটু করে দেখি আসলে কোন কর্ণটা কোনটার মান দেওয়া আছে, আমরা এটা একটু জাস্টিফাই করে নিব। এখন আসি দেখো আমাদের কর্ণ কিন্তু কত, টোটালে এর থেকে সি অথবা বি থেকে ডি পর্যন্ত আমাদের কত আছে, 80 আছে। তাহলে অর্ধেক কত হবে, এপি বা বিপি কত হবে, আমাদের 40 হবে। তাহলে একটার অর্ধেক কত হবে, 40 হবে। যদি 40 হয়, হতে পারে এটাও 40, বিপি 40 হতে পারে, অথবা এপি 40 হতে পারে। আমরা একটু দেখে নিই কোনটার মান 40 হচ্ছে। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই আমাদের এই বাহু থেকে এই স্কোয়ার করলে কত হয়, 50-এর ওপর স্কোয়ার বিয়োগ 40-এর ওপর স্কোয়ার, কারণ 90 ডিগ্রির বিপরীত পাশে যে কোণটা থাকে, 90 ডিগ্রি যদি এটা হয়, যেহেতু এখানে সমকোণের সমদ্বিখণ্ডিত হয়, তাহলে বিপরীত পাশে 90 ডিগ্রি বিপরীত পাশে যেটা থাকে সেটা হচ্ছে বৃহত্তম বাহু বা অতিভুজ। তাহলে কি হবে, আমাদের 50-এর ওপর স্কোয়ার করে বিয়োগ করতে হবে কত, 40-এর ওপর স্কোয়ার। আমরা একটু দেখে নিই কত হয়, 2500 হবে, 2500 বিয়োগ কত হবে, 1600 হবে, কত হবে, 900 হবে, 900-এর ওপরে রুট করলে সম্ভবত 30 হবে, 30 গুণ করলে কিন্তু 900। যাই হোক, অপর বাহুর কর্ণের অর্ধেক হচ্ছে 30, তাহলে অর্ধেক হচ্ছে 30। প্রিয় শিক্ষার্থীর অর্ধেক কত বাড়ালো, 30। তাহলে 30 হলে পুরো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 60, তাহলে টোটালে 60 কিন্তু আরেকটা 80, তাহলে মানে এসির মানে 80। আমরা তাহলে এখন বুঝে নিলাম যে এসিটা হচ্ছে 80, তাহলে কর্ণের দৈর্ঘ্য এসি সমান সমান আমরা কর্ণের দৈর্ঘ্য এসি সমান 80 সেন্টিমিটার। তাহলে এখন এপি সমান কত হবে, অতএব এপি সমান সমান আমাদের এপি অর্ধেক কর্ণ যেটা, এপি সমান সমান হবে 40 সেমি, অর্থাৎ 80কে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, 80 ভাগ 2 সেমি অর্ধকর্ণ। এটা আমরা যদি লিখি অর্ধকর্ণ এফি সমান সমান কত, 40 সেমি। 40 সেমি আমরা পেয়ে গেলাম অর্ধেক কর্ণের মান। এখন আসি আমরা যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব, হয় এপিবি সমকোণী ত্রিভুজ নিয়ে পাই, আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে পাই এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এবিপি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অতএব ত্রিভুজ এ বি পি সমকোণী ত্রিভুজ হতে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পিথাগোরাসের সূত্র হতে পাই, আমরা একবারই লিখব পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য হতে পায়, আমি সূত্র হতে উপাদ্য লিখলে জায়গা বেশি লাগবে, হতে পাই আমরা একটু সূত্রে লিখলাম, তাহলে কম লিখলে হচ্ছে সূত্র হতে পাই কি। এখন দেখো পিথাগোরাসের সূত্র, যেহেতু আমাদের এই বাহুটা অতিভুজ হবে, বৃহত্তম বাহু অতিভুজ হবে, তাহলে আমাদের বের করতে হবে কার মান, অপর কর্ণের। আমাদের ক্ষেত্রফল বের করতে হলে কর্ণ ছাড়া হবে না, তো একটা কর্ণ কিন্তু এখানে 40 এ পাশে 40 এ পাশে 40 একটা দেওয়া আছে, আরেকটা কর্ণ বের করতে পারলে আমরা কিন্তু রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমাদের বিপির মান যা বার হবে তাকে আবার 2 দ্বারা গুণ করলে বিডির মানটা আমরা পেয়ে যাব। এখন আসি তাহলে কি বিপির মান, তাহলে বিপিটা বড় বাহু না ছোট বাহু, আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতে এটা তোমাদের নিয়ে আলোচনা করেছি। বিপি সমান সমান অবশ্যই কি হবে, ডান পাশে রুট আবার ব্যবহার হবে এবং বৃহত্তম বাহু থেকে মাইনাস হবে, কি হবে, এবি স্কোয়ার মাইনাস, দেখো এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। এখন আমরা মান বসাবো, এবির মান দেখো কত আছে, এবির মানটা আমরা কিন্তু এই যে এখানে লেখা আছে দেখো এবি সমান সমান 50, তাহলে 50-এর ওপরে স্কোয়ার বিয়োগ এপির মানটা হচ্ছে দেখো এই যে এখানে 40, তারই ওপরে স্কোয়ার, তাহলে কত হবে, আমরা এখন এখানে যাচ্ছি, তাহলে রুট ওভার এখানে হচ্ছে 2500 বিয়োগ হচ্ছে 1600,
900 রুট কত হবে 30 হবে। প্রিয় সেক্ষেত্রে তাহলে বিপি সমান যদি 30 হয় তাহলে বিডি সমান, অতএব অপর কর্ণ বিডি, অপর কর্ণ বিডি সমান সমান 2 গুণন বিপি, 2 গুণন বিপি সেমি। তাহলে আমাদের কত 2 গুণন 30 সেমি সমান সমান 60 সেমি। আমরা কিন্তু দেখো দুইটা কর্ণ কিন্তু আমরা একটা 80 সেন্টিমিটার আর একটা পেলাম হচ্ছে 60 সেন্টিমিটার কাজ করে পেলাম। এখন আসি অতএব রম্বস এবিসিডি রম্বসের ক্ষেত্রফল, অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল দেখো কত সহজে কিন্তু হচ্ছে। রম্বসের ক্ষেত্রফল সূত্র কি, হাফ গুণন কর্ণ, একটা হচ্ছে এসি কর্ণ আরেকটা হচ্ছে হাফ কর্ণদ্বয়ের গুণফল, এসি গুণন আমরা D1 না ধরে আমরা এসি যেহেতু বের করে নিয়েছি, আরেকটা কি বিডি। এখন আমরা মান বসে দিব, যেহেতু ক্ষেত্রফল তাহলে অবশ্যই বর্গ সেমি হবে, বর্গ সেমি আমরা লিখে দিলাম। এখন আসি হাফ গুণন এসির মান হচ্ছে 80 গুণন কত 60, এখন 40, এখানে 2 দ্বারা 40 কত হবে একটু দেখো। আমরা যদি 80 গুণন 60, 80 গুণন 60 ইকুয়াল ভাগ 2, এখানে হবে 2400 বর্গ সেমি। যদি লেখো তাহলে ব্র্যাকেটে বর্গ সেমি লিখলাম, অতএব 2400 বর্গ সেমি। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে দেখো খ নম্বরের উত্তরটি পেয়ে গেলাম। এখন এসে আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। গ নম্বর প্রশ্নে আছে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো। আমাদের সমবাহু ত্রিভুজের, এটা কিন্তু আমরা আগে বলেছি গ নাম্বারটা তোমাদের অনুশীলনের যে 5 নাম্বার প্রশ্ন আছে এবং উদাহরণ 16.1-এর কিন্তু উদাহরণ 4-এও কিন্তু এই অঙ্কটা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে থাকে, তারপরে তোমাদের সৃজনশীলের ভেতরেও থাকে, আবার কিন্তু দেখবা এমসিকিউতেও থাকে। তো অতএব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তখন কিন্তু এত কিছু চাবে না, তখন শর্টকাটে যেগুলো হয় সেগুলো চাইতে পারে। এখন আসি 7-এর গ নাম্বার প্রশ্নের সমাধান। যাই হোক, এখন আমরা তাহলে 7-এর গ নাম্বার, আমাদের তত্ত্ব কি কি চাচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার বানানো হলে ক্ষেত্রফল 25√3 বর্গমিটার বেড়ে যায়। এখন আসি আমরা তাহলে একটু যদি চিত্রটা, প্রথম অবস্থায় একটা সমবাহু ত্রিভুজ অ্যাকুরেট হবে না, হাত দিয়ে দাগানো, আমরা জাস্ট একটু চেষ্টা করব যে একই হওয়ার জন্য। আসলে এটা একটা আমরা ধরেই নিলাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু কাকে বলবো, যে ত্রিভুজের 3টা বাহু সমান। আমরা ধরে নিলাম যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহু এবি সমান বিসি সমান এসি সমান, আমরা ধরে নিব এ। তাহলে একটু লিখে নিই, মনে করি কমা এবিসি, আমরা ত্রিভুজের আগে অবশ্যই একটা ত্রিভুজ চিহ্ন দিলে ভালো হয়, বর্ণনাতে উচ্চারণ করা লাগবে না। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমাদের যে একেবারে চিত্র ধরে যে করতে হবে এরকম কিন্তু না, কিন্তু পরে যায় যেহেতু আমাদের উচ্চতা বের করতে হবে, যার কারণে কিন্তু আমি চিত্রটা একটু আঁকাই নিলাম, আঁকে নেওয়ার কাজ করতে হবে। যদি উচ্চতা না চায়, যদি অন্য কিছু বাহুর দৈর্ঘ্য বের করতে বলতো, তাহলে সেই ক্ষেত্রে চিত্র দরকার হতো না। তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে কি হবে, অতএব ধরি বা আমরা এবিসি একটি সমবাহু ত্রিভুজ আমরা ধরে নিলাম, যেখানে এবি সমান বিসি সমান, আমরা আরেকটা ধরে নিব ত্রিভুজের, মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের একবারে লিখি, তাহলে সমবাহু ত্রিভুজের এবি সমান সমান বিসি সমান সমান, এবি সমান বিসি সমান সমান এসি সমান সমান এ সেন্টিমিটার, বা এখানে দেখো তো মিটার আছে, মিটার, তাহলে এ মিটার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটি ত্রিভুজের আমরা একটু লিখি, আমরা তাহলে 7-এর গ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। 7-এর গ,
এখন তাহলে 7-এর গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। গ নাম্বার, আমরা একটা সমবাহু ত্রিভুজ দাগায় নিব। এখানে বলা আছে দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে হবে, যার কারণে আমরা চিত্রটা একটু দাগাবো। উচ্চতা না হলে অন্য কিছু চাইলে কিন্তু দাগাতাম না। আমরা একটা সমবাহু চিত্রটা অ্যাকুরেট তো হাত দিয়ে দাগানো হবে না, তারপরে চেষ্টা করব আমরা দাগানোর জন্য। এটা একটা মনে করে নিই, ABC একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিব এ। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যেহেতু এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ, তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, একটা যদি এ ধরি তাহলে প্রত্যেকটা এ হবে। তাহলে ধরি বা মনে করি, আমরা লিখি ধরি ABC সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ধরি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের সমবাহু, ধরি একটি সমবাহু ত্রিভুজের এখানে আমরা তাহলে লিখব ধরি লিখে কমা দিব ABC সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজ চিহ্ন দিব ABC সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য প্রথম অবস্থায়। তাহলে বাহুর দৈর্ঘ্য প্রথম অবস্থায় কি ধরবো, বাহুর দৈর্ঘ্য AB সমান BC সমান সমান AC সমান সমান A মিটার। যদি A মিটার হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি √3/4 A স্কোয়ার। যেহেতু বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সেই কারণে এর ওপর স্কোয়ার হবে বর্গ মিটার। এটা প্রথম অবস্থার ক্ষেত্রফল। এবার বাহুর দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাবে, কত মিটার? 5 মিটার বাড়লে, তখন ক্ষেত্রফল যখন বাড়বে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যখন বাড়বে তখন ক্ষেত্রফলও কিন্তু বাড়বে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বাড়লে কিন্তু যোগ হয়। আমাদের ছিল আগে বাহুর দৈর্ঘ্য, এখন কথা হলো যে যদি ত্রিভুজটা কি হয়, এখন 5 মিটার যদি বাহুর দৈর্ঘ্য সব দিকে বাড়ে, তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে? 5 মিটার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে কিন্তু বৃদ্ধি পেলে যোগ হবে, আগের যে বাহুটা ছিল তার সাথে যোগ হবে। তাহলে কি হবে? A+5। তাহলে পরবর্তী চিত্রে প্রত্যেকটার সাথে কিন্তু 5 মিটার A+5, এখানেও কিন্তু A+5 বা A+5 হবে। প্রত্যেকটা বাহুতেই কিন্তু 5 মিটার করে বৃদ্ধি পাবে। তাহলে 5 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য হবে, 5 মিটার বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য হবে কি লিখতে হবে? 5 মিটার বাড়ানো হলে, 5 মিটার বাহুর দৈর্ঘ্য 5 মিটার, 5 মিটার বাড়ানো হলে 5 মিটার বাড়ানো হলে, এখানে বাড়ানো হলে লেখে 5 মিটার বাড়ানো হলে বাহুর দৈর্ঘ্য হবে কি হবে? বাহুর দৈর্ঘ্য হবে তখন কি A+5 মিটার। তখন ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল তখন কি হবে? অবশ্যই A+5 এর ওপর স্কোয়ার হবে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 কি A+5 হোল স্কোয়ার, এখানে বর্গ মিটার। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রফল, বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল, এটা পূর্বের ক্ষেত্রফল। এখন এই যে বৃদ্ধি পাওয়ার পরে যে বাড়ার পরে যে ক্ষেত্রফল আর আগের ক্ষেত্রফল, এই বাড়ারটার থেকে যদি আমরা আগের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে সেটা কিন্তু আমাদের এই যে এখানে লেখা আছে। তার মানে প্রশ্ন মতে আমরা এটার থেকে এটা বিয়োগ দেওয়া সমান সমান 25√3 লিখতে পারবো প্রশ্ন মতে। এটা আগের ক্ষেত্রফল, এটা বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল। তার মানে পরেরটার থেকে আগেরটা বিয়োগ করলে কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু পাওয়া যায়, যার কারণে আমরা তাহলে এটা লিখতে হবে। তাহলে প্রশ্ন মতে √3/4, তারপরে কি আছে A+5 হোল স্কোয়ার বিয়োগ √3/4 কি আছে A স্কোয়ার সমান সমান হচ্ছে 25√3। এটা এখন আসি উভয় সাইড থেকে আমরা √3/4 কমন নিব।
√3/4 কমন নিলে কি হবে, এখানে a + 5 হোল স্কোয়ার হবে। আর এখান থেকে যেহেতু √3/4 চলে গেছে সামনে, তাহলে এখানে -a² থাকবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কত 25√3। এখন আসি এখানে আমরা এই পাশ থেকে 4 যদি ওই পাশে যায় তাহলে যায় গুণ হবে, আর √3টা যায় ভাগ হবে। তাহলে কি হবে দেখো, আমরা তাহলে এখানে a + 5 হোল স্কোয়ার -a² সমান সমান, ওপরে তো 25√3 আছে। এখন ঘটনা ঘটবে, 4টা নিচে আছে এই পাশে, বাম পাশে, ওই পাশে উপরে উঠবে, আর √3টা ওপরে আছে, যায় নিচে নামবে। এই √3 কেটে গেলে কত হয়, 4 25 সঙ্গে 100 হবে। তাহলে এখানে এখন আমরা বর্গের সূত্র ভাঙিয়ে দিব, a² + 2 × a × 5 + 5-এর ওপরে কি স্কোয়ার, ব্র্যাকেট দিয়েই দিই, 5-এর ওপর স্কোয়ার -a² সমান সমান 100। এখানে আমরা 4 আর 25 গুণ করে 100 পেলাম। এখন আসি আমরা এখানে কি হচ্ছে, আর একটা লাইন আসবে কিনা, যাই হোক, এখন আমরা তাহলে এখানে কাজটা করব এই পাশে। এখন দেখো আরেকটা লাইন আমি লিখি, তাহলে কি হবে, a² + 5 দুগুণে কত 10a যোগ 5-এর উপর স্কোয়ার করলে কত হয় 25, 5-এর উপর স্কোয়ার করলে 25 মাইনাস কত a² সমান সমান 100। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস দেখো, ধনাত্মক a² আর ঋণাত্মক a² কিন্তু কেটে যাবে, আর 25 এই পাশে যায়, কিন্তু আমাদের কত হবে, এখানে যা 25টা যায় মাইনাস হবে, 5 5 25 যায় মাইনাস হবে, তাহলে 10a। এখন আমরা এ পাশে যাচ্ছি, তাহলে দেখো আমাদের 10a প্লাস কত 25 সমান সমান 100, 100। এখন 25 যা মাইনাস হবে, 10a সমান সমান 100 বিয়োগ কত 25, তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে কত হয়, 10a সমান সমান 75, তাহলে a সমান সমান কত 75, 75 ভাগ হচ্ছে 10, অতএব a সমান সমান আমাদের কত আসে, ভাগ করলে 75 10 দ্বারা ভাগ করলে 7.5 হবে, 75 ভাগ 10, 7.5, যেটা বললাম 7.5 আসে। তাহলে এটা এত মিটার, এর মান পেয়ে গেলাম আমরা এত মিটার। এখন আসি আমাদের এর মানটা, কিন্তু দেখো আমাদের চাচ্ছে কি এর মান, তাহলে এখানে 5 মিটার বৃদ্ধি বাড়ানো হলে, 5 মিটার বাড়ানো হলে +5, তাহলে 10-এ 5-এর উপর স্কোয়ার করলে 25, এখান থেকে আমরা পেলাম এর মানটা পেলাম 7.5 মিটার। এখন আমরা তাহলে এর মানটা দেখো, আমরা যদি এখানে বসে দিই তাহলে ক্ষেত্রফল পাবো। এখন আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হলো, দেখুন আসলে উচ্চতা আছে, এখন উচ্চতা আমরা যদি এখন উচ্চতা দাগাই, তাহলে এই বাহুটাও 7.5, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 7.5, তাহলে এটাও কত, এটাও 7.5, 7.5, এটাও কিন্তু 7.5, এটাও কিন্তু 7.5, তাহলে তারই আবার অর্ধেক a/2। তার মানে কি, আমরা দেখো এই উচ্চতাটা কিন্তু এই BC বাহুকে সমান 2 ভাগে ভাগ করেছে, তাহলে যেহেতু সমান 2 ভাগে ভাগ করেছে, তাহলে এখন আমরা তাহলে সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র কি, আমাদের পিথাগোরাসের সূত্র দিয়েও কিন্তু আমরা বের করতে পারবো। এখানে যেহেতু এর মান কত হবে, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে, তাহলে এই যে লম্ব, আমরা কিন্তু এই বাহুটার মান কিন্তু আমরা পেয়ে যাব। এখানে যদি আমরা ডি দিই, এখন উচ্চতা AD আমাদের মানটা বের করতে হবে, উচ্চতা ADর মানটা, তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে কিন্তু আমরা ADর মানটা পাবো। আমাদের কিন্তু এই যে বাড়ার পরে যে চিত্রটা, এটা কিন্তু আমাদের দরকার নেই এখন। তাহলে এখন দেখো, যেহেতু আমাদের এডির মানটা বের করতে হবে, তাহলে আমরা যে কোনো একটা সাইড নিয়ে কাজ করলে হবে। বিডির মানটা কত হবে, তাহলে এ সমান 7.5 সেন্টিমিটার হলো। তাহলে এখন আমরা কি পাচ্ছি, AB সমান সমান, অতএব AB সমান সমান BC সমান সমান CD সমান সমান কত 7.5 মিটার, 5 মিটার। এখন এটার মান যেহেতু প্রত্যেকটার মান 5 মিটার, তাহলে BD সমান কত হবে, অতএব BD সমান সমান ওই 7.5কে আমরা 2 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা BDর মানটা পাচ্ছি। তাহলে BDর মানটা বের করে নিয়ে তারপরে পিথাগোরাসের সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে BD সমান সমান 7.5 ভাগ 2 মিটার, আমরা একটু ভাগ করেই নিই, 7.5 ভাগ আমরা আবারও 2 দিয়ে দিলাম, তাহলে 3 আমাদের 3.75 মানটা আসে, তাহলে কত 3.75 মিটার।
প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা এখন বিডির মানটা পেলাম, এখন আমরা ধরি এখানে উচ্চতা আমাদের আর ধরা লাগবে না, উচ্চতায় হচ্ছে আমাদের এডি। তাহলে এডির মানটা উচ্চতা আসলে এডির মানটা এখন আমরা এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে এখন আমরা এটার মান পেলাম হচ্ছে 3.75, 3.75 আমরা কিন্তু এই বাহুটার বিডির মানটা পেলাম। এখন আমাদের এডিটাই কিন্তু উচ্চতা। এখন এডিটা কিন্তু বড় বাহু নয়, এটা অতিভুজ, এটা কিন্তু বড়। তাহলে এডির মানটা বের করলে অবশ্যই রুট আবার এটার থেকে এটা মাইনাস হবে, অর্থাৎ এবিডি এখন আমরা লিখব এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এডি সমান সমান একবারই লিখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা পিথাগোরাসের ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ হতে পাই। আর এখানে দরকার পিথাগোরাস লিখে দিব, পিথাগোরাস থেকে এডি সমান কি হবে, অবশ্যই রুট ওভার হবে এবি স্কোয়ার হবে, একবারে লেখা যায় এবি স্কোয়ার মাইনাস কি বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার। এখন আসি এবি স্কোয়ার, এখানে পিথাগোরাস থেকে আমরা সাইড নোট পিথাগোরাস থেকে আমরা বিস্তারিত লিখলাম না। এখন এবির মান কত, এবির মান হচ্ছে দেখো, এবির মানটা মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.5, 7.5 তারই ওপরে স্কোয়ার বিয়োগ 3.75 তারই ওপরে স্কোয়ার করলে আমরা কিন্তু এডির মানটাই পেয়ে যাব। ওটা হচ্ছে আমাদের উচ্চতা 7.5 গুণন 7.5 56.25 রুটের ভিতরে 56.25 বিয়োগ হচ্ছে আমাদের 3.75 গুণন 3.75 14.06 14.0625। এটা এখন আমরা বিয়োগ করব, তাহলে 56.25 বিয়োগ 14.06 ইকুয়াল দিলে রুটের ভিতর হচ্ছে 42.19। এখন আমরা যদি রুট দিই তাহলে কত আসে, রুট দিই 42 এখানে যদি আমরা রুট ব্যবহার করি অ্যান্সার তাহলে 6.495, 6.6.49 এই 5 আসার কারণে তাহলে আমাদের অ্যান্সারটা হবে 6.50। 49-এর সাথে 1 যোগ হলে 50 হয়ে যায়, এত মিটার। আমরা যেহেতু দশমিকের উত্তর প্রায় লিখে দিব। এখন এটা হচ্ছে আমরা কার মান পেলাম, দেখো উচ্চতা, তাহলে উচ্চতা এত মিটার প্রায়। তাহলে আমরা অতএব উচ্চতা, নির্ণেয় উচ্চতা এখানে আমরা একটু লিখে দিব, অতএব নির্ণেয় উচ্চতা 6.5। এখানে উত্তরে যখন লিখব তখন আমরা লিখে দেব 6.50 মিটার প্রায়। মিটার আমাদের দেখা যাবে কিনা আবার, সেই কারণে আমরা নিচে লিখে দেবো, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু দেখো ঢাকা বোর্ড 2026 সালে 7 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি ছিল 16 নম্বর অধ্যায় থেকে, সেই প্রশ্নের কিন্তু সমাধান আজকে দেখে নিলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা যে 8 নম্বর যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।